আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি মাহবুবা সিদ্দিকী চলে এলাম আপনাদের মাঝে আবার ফেসবুক লাইভে জাস্ট ফিট হেলথ কেয়ার সেন্টার থেকে। আজকে থাকছে আপনাদের জন্য মজাদার একটা সেশন এবং সেশনের টপিকটা আমি এখন শেয়ার করছি। আশা করছি আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন এবং নিজের প্রয়োজনীয় প্রশ্ন করে প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নেবেন। আমাদের আজকের টপিক ফাস্ট ফুড, যেটা আমরা সবসময় খাই, খুব সহজে অ্যান্ড্রয়েড ফোনের বদৌলতে পেয়ে যাচ্ছি, সেইটার ব্যাড সাইডগুলো কি কি, এবং ঘরে তৈরি যে খাবারগুলো আমরা পাই সেই খাবারগুলো দিয়ে কিভাবে আপনার ওবেসিটি প্রিভেন্ট করা যেতে পারে। আমি মাহবুবা সিদ্দিকী আপনাদের সাথে আছি জাস্ট ফিট হেলথ কেয়ার সেন্টার থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বসন্ত শুভেচ্ছা আবারও একবার জানিয়ে শুরু করছি আজকের সেশন। চলে আসছি প্রথমেই আপনাদের জানানোর জন্য যে আমরা যে খাবারগুলো নিচ্ছি ফাস্টফুড থেকে, যেটা খুব সহজলভ্য এবং খুব সহজ দামে আমরা একটা ক্লিকের মাধ্যমে পেয়ে যাচ্ছি আমাদের বাসার একদম গেটে, সেই খাবারটা সম্পর্কে একটু বলতে চাচ্ছি। আসলে ইয়াংস্টারদের মধ্যে কিন্তু দেখা যায় ইদানিং আড্ডা বলতে ফাস্টফুড ছাড়া জমেই না। আবার দেখা গেছে ফ্যামিলি গেট টুগেদার, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা চিন্তা করি রেস্টুরেন্টে গিয়ে সবাই একটা টাইম স্পেন্ড করার জন্য, যেটাকে আমরা নাম দিচ্ছি কোয়ালিটি টাইম। তো সব কিছুর জন্য কিন্তু ইনক্লুড হয়ে যাচ্ছে আবার সেই ফাস্টফুডটা। তো ফাস্টফুডের সাইড ইফেক্টের ফার্স্ট যে কারণটা আমি অলরেডি শেয়ার করে ফেলেছি, ওবেসিটির যে বিষয়টা, সেটা হলো যে প্রথমেই আমাদের কিন্তু ওবেসিটি আসে না, আমরা যে স্ট্যান্ডার্ড বডি ওয়েট আছে সেখান থেকে ওভার ওয়েটে চলে যায়, সেই ওভার ওয়েট থেকে ধীরে ধীরে ওবেসিটিতে চলে যায়। তো এই যে পর্যায়গুলো, এটা কিন্তু আমাদের যদি কন্ট্রোলে না রাখতে পারি, যদি আমাদের বডিটা স্ট্যান্ডার্ড ওয়েটের মধ্যে না রাখতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই ওবেসিটিটা চলে আসছে ধীরে ধীরে। তো ওবেসিটির সাইড এফেক্ট সম্পর্কে অলরেডি আপনাদেরকে কিছু বলেছি আগের সেশনগুলোতে, আবার আজকে কিছু বলবো। ফাস্টফুড রিলেটেড ওবেসিটি কেন হচ্ছে সেই জিনিসগুলো জানার জন্য আশা করছি সাথে থাকবেন আমাদের এই ওয়েট লস প্রোগ্রামে। জাস্ট ফিট হেলথ কেয়ার সেন্টারে আছে ডক্টর, ডায়েটিশিয়ান, ফিজিওথেরাপিস্ট এবং থেরাপিস্ট। আপনি জানতে পারবেন যে যখন ফাস্টফুডটা নিচ্ছেন তখন হাত দেওয়া মাত্রই সেখানে একটা তেল জাতীয় জিনিস আমাদের হাতে লেগে যায়, এটাকে বলা হয় গ্রিসি ফুড। এই ধরনের খাবারগুলো যখন আমরা বেশি মাত্রায় নিতে থাকি, ধীরে ধীরে আমাদের দেখা যায় জীবনটা যে স্বাস্থ্য যে স্বাভাবিক অবস্থায় ছিল, যে স্বাভাবিক শারীরিক অবস্থা ছিল, সেটা আস্তে আস্তে ঝুঁকির দিকে চলে যায়। ঝুঁকির পর্যায়টার মধ্যে কিন্তু একটু কোলন এর প্রবলেম দেখা যাচ্ছে যে স্কিনে একনি বা এই ধরনের র্যাশ দেখা যায়। মহিলারা বিশেষ করে যারা কিচেনে যান তারা মনে করেন যে বার্নের জন্য তাদের রেডনেস চলে আসছে, বেসিক্যালি তা না, রেডনেসটা আসছে কিন্তু ফাস্ট ফুড থেকে। একটু যদি আপনি খেয়াল করেন আপনার বাচ্চাটা কেন ওবেস হয়ে যাচ্ছে, এটার রিজনও কিন্তু এই ফাস্ট ফুড। একটা বাচ্চাকে যদি পরপর 3 দিন সপ্তাহে যদি আপনি ফাস্টফুডটা দিয়ে থাকেন, তার কিন্তু ওবেসিটি রেটটা বাড়বে। এবং সবচেয়ে বড় যে রিস্ক তার হলো ব্রিদিং যে প্রবলেমগুলো, অ্যাজমা বা দেখা যাচ্ছে শর্টনেস অফ ব্রিদিং, এগুলো কিন্তু শুরু হয়ে যাবে। তো ছোট থেকেই একটা বাচ্চা যদি এই সব জিনিস নিয়ে বড় হতে থাকে, তার ফিউচার কতটুকু ব্রাইট এটা আপনি চিন্তা করে দেখেন। একটা মায়ের কাছে আমার একটা প্রশ্ন। আরও একটা বড় বিষয় হলো, যখন একটা বাড়িতে সবাই থাকছে, সব এজের মানুষ থাকছে, তাদের সবার জন্য কি ফাস্টফুডটা অ্যাপ্লিকেবল? সবাই কি নিতে পারেন ইজিলি? আমার মনে হয় না। যদি কারো কার্ডিয়াক প্রবলেম থাকে, বিশেষ করে ফাস্টফুডের যে সাইড ইফেক্টের কথা বলছিলাম, ফাস্টফুডে কিন্তু কোলেস্টেরল লেভেলটা আমাদের ব্লাডে বাড়িয়ে দেয়, অনেক পরিমাণে বাড়িয়ে দেয়। তার কারণ এই তৈলাক্ত খাবারটা দেখা গেছে আমাদের ব্লাডের ডেন্সিটি বাড়িয়ে দেয়, যেটা কিন্তু হার্ট অ্যাটাক বা স্ট্রোকের জন্য দায়ী। এখন কিন্তু খুব অল্প বয়সী মানুষদের মধ্যে টাইপ 2 ডায়াবেটিসের টেন্ডেন্সি দেখা যাচ্ছে, এটার জন্য রেসপন্সিবল কিন্তু ফাস্টফুড। ভিউয়ার, আপনারা বুঝতে পাচ্ছেন কেন আমি বারবার ফাস্টফুডকে দায়ী করছি এবং কেন বলছি আপনাদেরকে ঘরে তৈরি খাবারগুলো খেতে। আপনারা নিশ্চয়ই চাবেন না আপনার চোখের সামনে আপনার ফ্যামিলি মেম্বারটা অসুস্থ হয়ে যাক, ডে বাই ডে তাকে আপনারা সার্ভ দিতে দিতে নিজেরাও অধৈর্য হয়ে যান। সেই জন্য একটা হেলদি লাইফের প্র্যাকটিস করার জন্য চেষ্টা করুন সবাই মিলে ঘরে খাবার তৈরি করে খাওয়ার জন্য। কোভিড একটা জিনিস আমাদের শিখিয়েছে সবাইকে ইউনাইটেডলি ঘরের মধ্যে কিভাবে থাকা যায়। আর আরেকটা জিনিস, যেহেতু ঘরেই ছিলাম আমরা, লকডাউনে অনেকেই বন্দি অবস্থায় ছিলাম, এখনো হয়তো অনেক কান্ট্রিতে লকডাউন চলছে, তারা যে অবস্থায় রয়েছে তারা কিন্তু সবাই চেষ্টা করছে ঘরে কিভাবে তারা একটা হেলদি এনভায়রনমেন্ট তৈরি করতে পারে এবং ঘরে কিভাবে হেলদি খাবার প্রিপেয়ার করে তারা সুস্থ থাকতে পারে। কারণ তারা এখন বুঝে গেছে, সবাই আমরা মোটামুটি এখন খুব কনসার্ন আমাদের হেলথ নিয়ে, যে কিভাবে সুস্থ থাকা যায়।
আমাদের জাস্টফিট হেলথ কেয়ার সেন্টারে ওভারওয়েট ওবেসিটি ম্যানেজমেন্টের জন্য আমরা যে ওয়েট লস প্রোগ্রামে আছি, ডক্টর, ডায়েটিশিয়ান, ফিজিওথেরাপিস্ট এবং থেরাপিস্ট এরা মেল এবং ফিমেল সেকশনে সেপারেটভাবে হাইজেনিক্যালি ওয়েট লস প্রোগ্রামটা ম্যানেজ করে থাকি। তো আমাদের এখানে আমরা সবচেয়ে বড় যে জিনিসটা আমরা প্রায়োরিটি দিই সেটা হলো হোমমেড খাবারগুলো আমরা এনকারেজ করি। কারণ যখন আপনি খাবারটা বাসায় প্রিপেয়ার করছেন তখন কিন্তু আপনার হাতেই সব থাকছে, তেলের পরিমাণটা, লবণের পরিমাণটা, চিনির পরিমাণটা সব আপনার হাতে থাকছে, অর্থাৎ আপনি কিন্তু একটা হেলদি ওয়েতে খাবারগুলো প্রিপেয়ার করছেন। ভিউয়ার, আমি যাচ্ছি এখন কোশ্চেন নিতে। আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলেছেন, অনেকেই কোশ্চেনও করেছেন। আসছি কোশ্চেনে। একজন কোশ্চেন করেছেন, মৃন্ময়ী জামান কোশ্চেন করেছেন। মৃন্ময়ী আমাদের রেগুলার ভিউয়ার, তো থ্যাংক ইউ মৃন্ময়ী ফর জয়নিং আস। বাট বেবি তো ঘরের খাবার লাইক করে না। ও মাই গড, কি করতে পারি? মৃন্ময়ী, আপনার বেবিকে যদি ছোট থেকে আপনি হ্যাবিচুয়েট না করে থাকেন ঘরের খাবারে, তাহলে এখন সে নিতে চাবে না, এটাই স্বাভাবিক। কারণ আপনি 6 মান্থের পর থেকে যখন উইনিং খাবারটা স্টার্ট করেছেন তখন থেকে যদি আপনি ঘরের খাবারটায় তাকে অভ্যস্ত করার চেষ্টা না করে থাকেন, দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু চেঞ্জ হার অর হিম নাও। বিকজ এটা জিনিসটা হলো যে আপনি ছোট থেকে যখন আপনি হ্যাবিচুয়েট করছেন, যখন সে ফার্স্ট খাবারটা খাচ্ছে তখন সে যদি ঘরে খাবারটা না খেয়ে ক্যান্ড ফুডে তাকে অভ্যাস করে ফেলেন, তো ওখানে যে ধরনের প্রিজারভেটিভ এবং যে ধরনের টেস্টিং এনহ্যান্সিং জিনিসগুলো, কেমিক্যাল অ্যাড করা থাকে, সেটাতে যদি আপনার বাচ্চা এখন হ্যাবিচুয়েট হয়ে থাকে, ডেফিনেটলি সে এখন ঘরের খাবার খাবে না। তারপরও তাকে চেষ্টা করবেন নিজের খাবারটা তার সামনে প্রিপেয়ার করার জন্য। স্পেশালি তাকে বলবেন তুমি কোন কোন ভেজিটেবল খাবে নিয়ে আসো, সে সিলেক্ট করে নিয়ে আসবে। নিয়ে আসার পর তাকে বলবেন কি ফর্মে সে খেতে চায়। তো এটা হলো যে টেকনিক একটা তার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য, যে সে প্রিপেয়ার করছে তার খাবারটা নিজে, তখন সে ইন্টারেস্টেড হবে এটা টেস্ট কেমন হয়েছে। তো একদম শেষ পর্যন্ত যখন তার সামনে রান্নাটা আপনি করলেন অথবা তাকে তার হেল্প নিয়ে করলেন, তখন কিন্তু তার অলরেডি সাইকোলজি সেটা বিল্ড আপ হয়ে গেছে যে এই জিনিসটা আমার জন্যই প্রিপেয়ার করা হয়েছে এবং এটা আমি প্রিপেয়ার করেছি। তখন কিন্তু সে একটা তার মধ্যে একটা ক্রেভিং কাজ করবে, এটা কেমন টেস্ট, এটা নেক্সটে কতক্ষণে হবে, মা কতক্ষণে হবে, আমি এটা খাবো। এই যে সাইকোলজিটা, এটা আপনাকে খেয়াল করে করে তার সাথে নিয়ে তার খাবারগুলো প্রিপেয়ার করবেন এবং চেষ্টা করবেন সেই খাবারগুলো সবার সামনে একসঙ্গে তাকে দেওয়ার জন্য, এবং তাকে এনকারেজ করবেন এইভাবে করে যে আজকে এই খাবারটা অমকে প্রিপেয়ার করেছে, সো আর কেউ কি সেটা টেস্ট করতে চায়। এভাবে করে যদি তাকে একটা ইন্টারেস্ট ফিল করানো যায়, তার মধ্যে যদি সেই চেষ্টাটা, সেই আনন্দটা দেওয়া যায় ফ্যামিলির সবাই মিলে, সে কিন্তু সেই খাবারটাতে ইন্টারেস্টেড হবে। এটা খেয়াল রাখবেন মৃন্ময়ী। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। পরের প্রশ্নতে যাচ্ছি। নাজিয়া মনোয়ার বৃষ্টি, হ্যাঁ নাজিয়া মনোয়ার বৃষ্টিও আমাদের রেগুলার ভিউয়ার, থ্যাংক ইউ ফর জয়নিং আস। But I can't leave fast food. I love it. Oh my god, everyone like it for its taste. Najia, this is really a very honest কোশ্চেন, যে আপনি জানতে চেয়েছেন ফাস্টফুড ছাড়া ইদানিং আমাদের চলেই না। আমি যেটা ফার্স্টে বললাম যে অ্যান্ড্রয়েড ফোনের বদলেতে একটা ক্লিকের বদলেতেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ঘরের দুয়ার একদম দরজায় খাবারগুলো চলে আসছে। তো এই যে জিনিসটা আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি, খুব সস্তায় পেয়ে যাচ্ছি, কিভাবে বাদ দেবো এটা তো আপনার মেইন জিনিস। থ্যাংক ইউ নাজিয়া ফর ইউর কোশ্চেন। চিজ বার্গার ছাড়া আমার জীবন অচল। ও মাই গড, রিয়েলি হরিবল। হাউ ক্যান আই ডু? নাজিয়া, আপনাকে একটু কনভার্ট করতে হবে। আপনি যে চিজ বার্গার পছন্দ, আপনি একটু বাসায় প্রিপেয়ার করে নেন। যদি আপনি বাসায় প্রিপেয়ার করেন তখন চিজের কন্টেন্ট শুদ্ধ আপনি কিন্তু মানে এটা সহ কিন্তু আপনি জেনে যাবেন যে এটাতে আর কি কি পাচ্ছেন আপনি, কন্টেন্ট যদি একটু খেয়াল করে কেনেন। তো নাজিয়া, আপনাকে চেষ্টা করতে হবে হেলদি খাবারগুলো নেয়ার, কারণ এখন থেকে আমি জানি না আপনি কোন এজ বিলং করছেন, তো এখন থেকে যদি আপনি সেটা হ্যাবিচুয়েট করে ফেলেন, ইন ফিউচার সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। আমি একটু আগে বলছিলাম ব্লাড কোলেস্টেরল লেভেল বাড়ার কথা, যেটা স্ট্রোক বা কার্ডিয়াক অ্যারেস্টের জন্য দায়ী। তো এইটা থেকে কিন্তু আপনি প্রিভেন্ট পেতে পারেন, কারণ এটা খুব বেশি চিজে খুব বেশি পরিমাণ সল্ট অ্যাড করা থাকে, তো এইটা কিন্তু আবার ব্লাড প্রেশারের জন্য দায়ী। আবার যেহেতু কনসেন্ট্রেটেড ফ্যাট এখানে থাকে, সো এটাও কিন্তু আরেকটা রিজন যে আপনার কোলেস্টেরল লেভেল বাড়া। তো নাজি, আপনি চেষ্টা করবেন বাসায় আপনার মন মতো চিজটা বেছে বাজার থেকে নিয়ে এসে সেই চিজ বার্গারটা করার জন্য। কোয়াইট ইজি, আপনি ইউটিউব বা বিভিন্ন মাধ্যম থেকে দেখে যদি পারেন বাসায় করে খাবেন, এটা সবচেয়ে হেলদি ওয়ে। আর ফ্রেন্ডদের আড্ডায় যে কথাটা বলছিলাম নাজিয়া, সেটা হলো যে হয়তো আপনারা যখন বাহিরে যান
তখন ফ্রেন্ডের আড্ডার জন্য কিন্তু ফাস্ট ফুড ছাড়া আর কোনো অপশনই আপনারা খুঁজে পান না। কিন্তু তখন যদি আপনারা চেষ্টা করেন, এক একজন ফ্রেন্ডের বাসায় হয়তো আপনারা ওয়ান ডিশ পার্টির মতো করে ফেলতে পারেন, বাসা থেকে নিজেরা এক একটা ডিশ প্রিপেয়ার করে নিয়ে সবাই মিলে যদি একটা খাবার অ্যারেঞ্জ করেন, একটা গেট টুগেদারের মতো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা হেলদি খাবারটা খেলেন, হেলদি স্ন্যাক্সটা খেলেন, এবং যে বিষয়টা হলো যে আপনি বাসা থেকে কি প্রিপেয়ার করে নিয়ে এসেছেন, এই বিষয়টা কিন্তু আপনাদের মধ্যে একটা মোটামুটি একটা শেয়ারেবল জিনিস হয়ে যাবে, একটা টপিক হয়ে যাবে তখন আপনি আড্ডার জন্য। চলে আসছি পরবর্তী প্রশ্নতে। আমি দেখতে পাচ্ছি ফাতিমা জামাল ম্যাম জয়েন করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম ফর জয়নিং আস। আমি কোশ্চেনটা নিচ্ছি, শুড ফাস্ট ফুড বি টেকেন ওয়ান্স আ মান্থ or it should be considered never taking it? No, not like that ma'am. আপনি নিতে পারেন, বাট এটা হলো যে ডিপেন্ড করছে আপনি এখন কোন স্ট্যাটাসে আছেন। আমি যেটা একটু আগে বলছিলাম যে আপনার স্ট্যান্ডার্ড ওয়েটটা সেটা আপনি মেনটেন করছেন কিনা, সেটার মধ্যে মানে আপনার নর্মাল রেঞ্জের মধ্যে বিএমআইটা আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই মাসে একবার খেতে পারেন, তবে বেটার হলো আপনি সেই জিনিসটা যদি বাসায় প্রিপেয়ার করতে পারেন। মেইন জিনিসটা আমি যেটা এনকারেজ করছি, বাসায় তৈরি খাবারটা, কারণ বাসায় যখন আপনি তৈরি করছেন আপনি কিন্তু জানছেন হাইজিন ফ্যাক্টটা, আপনি জানছেন আপনি কি কি জিনিস কি কি কন্টেন্ট দিয়ে আপনি ইনগ্রেডিয়েন্ট দিয়ে আপনি খাবারটা আপনি প্রিপেয়ার করছেন, সেটা আপনার জন্য কতটুকু জরুরি, কতটুকু এটা থেকে খেলে আপনি কত ক্যালোরি আপনি এক্সট্রা নিচ্ছেন, সেই জিনিসটা আপনি ওখান থেকে জেনে যাবেন, এবং আপনি কিন্তু নিজেই বুঝে যাবেন এটা আপনার জন্য কতটুকু দরকার এবং কতটুকু দরকারি না। আর সবচেয়ে বড় কথা, যখন একটা খাবার বাসায় প্রিপেয়ার করা হয় তখন কিন্তু দেখা গেছে সবার কথা মাথায় রেখে সবার কথা চিন্তা করে করা হয়। তো যখন একজন এল্ডারলি পার্সন এবং একটা চাইল্ড একই খাবার খাচ্ছে বাসায়, তখন সেটা অবশ্যই সেভাবেই প্রিপেয়ার করা উচিত। যেমন একটা চিজ বার্গারের কথাই বলি, একটা চিজ বার্গার একটা বাচ্চা খেতে পারে সেটা আফটার 2 ইয়ার। যখন বাচ্চার বয়স 2 বছরের বেশি হয়ে গেছে তখন তাকে আমরা চিজ বার্গার একটা ধরিয়ে দিতে পারি। এই চিজটা যদি লো ফ্যাট এবং লো কোলেস্টেরল হয় এবং যদি লো সল্ট দিয়ে বাসায় প্রিপেয়ার করা হয়, তাহলে কিন্তু ওই এলডারলি পার্সনটার জন্য খুব হেলদি একটা খাবার হবে, ক্যালসিয়ামের ভালো সোর্স হিসেবে এবং অন্যান্য মিনারেলসের ভালো সোর্স হিসেবে, তাকে সাপোর্টিভ হিসেবে খাবারটা কিন্তু ভালো কাজ করবে। আশা করি ফাতিমা জামাল ম্যাম আপনি অ্যান্সারটা পেয়ে গেছেন। অবশ্যই আপনি খেতে পারবেন, কিন্তু খেয়াল রাখতে হবে আপনার রেঞ্জটা কার মধ্যে আছে। আমি মাহবুবা আছি জাস্ট ফিট হেলথ কেয়ার সেন্টার থেকে আপনাদের সাথে। আমি আশা করছি আরও আপনারা প্রশ্ন করবেন, আপনাদের নিজের প্রয়োজনীয় তথ্যগুলো জানানোর জন্য আমরা এখানে চলে এসেছি। আসলে আমরা কিন্তু এখানে আপনাদেরকে প্রতি সপ্তাহে যে আপনাদের সেশনগুলো দিচ্ছি, খেয়াল করে দেখবেন এখান থেকে প্রচুর ইনফরমেশন থাকে আপনাদের জন্য, যেটা ডেইলি লাইফ রিলেটেড, এবং আমরা জাস্ট ফিট হেলথ কেয়ার সেন্টারে কীভাবে আপনাদের হেল্প করছি সেটা জানানোর জন্য আপনাদের চেষ্টা করছি। আশা করছি আপনারা থাকবেন আমাদের সাথে, প্রতিটা সেশন এইভাবে থাকবেন, এবং আপনাদের প্রেজেন্স আমাদেরকে সবসময় একটা হ্যাপি অ্যাপিয়ারেন্স দেবে আপনাদের। আশা করব আপনারা প্রতিটা সেশন থেকে অনেক ইনফরমেশন পাবেন, যেটা যে জানতে চান, যার যে বিষয়ে কোশ্চেন আছে। আপনারা এছাড়াও আমাদের ফেসবুক পেজে আপনারা কোশ্চেন করতে পারেন, আমরা সেখানেও অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি দেখছি আরেকটা কোশ্চেন এখানে চলে এসছে, নাজিয়া মনোয়ার বৃষ্টি কোশ্চেন করেছেন, বাসায় ফাস্ট ফুড বানালে যে টেস্ট হয় বাইরের টেস্ট থেকে বেশি ডেলিশিয়াস লাগে, উইকে রুটিন করে ফাস্ট ফুড খেতে পারি? অফকোর্স আপনি পারেন না জিয়া, আপনি যদি বাসায় প্রিপেয়ার করতে পারেন, অবশ্যই আমি একটু আগে বলছিলাম যে যদি আপনি বাসায় প্রিপেয়ার করেন তাহলে বাহিরের থেকে বেশি ডিলিশিয়াস তো হবেই, হেলদিও হবে। কারণ আমি আপনাকে বলছিলাম একটু আগে, আপনি চিজ বার্গারের কোশ্চেন করেছিলেন মেবি, তো ওই চিজ বার্গারের চিজের কন্টেন্টটা আপনি যদি দেখে কিনতে পারেন, সেটা অবশ্যই আপনার জন্য কতটুকু হেলদি আপনি সেখান থেকেই বুঝে যাবেন। আর বাসায় যখন আপনি প্রিপেয়ার করবেন, আমি একটু আগে বলছিলাম একজন কোশ্চেন করেছিলেন যে তার বাচ্চা ফাস্টফুড ছাড়া খেতে চায় না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলছিলাম যে এখানে একটা সাইকোলজি কাজ করে। যখন থেকে আমরা খাবারটা প্রিপেয়ার করি তখন থেকেই কিন্তু আমাদের একটা সাইকোলজি কাজ করে যে এটা টেস্ট কেমন হবে। তো এই জিনিসটা কিন্তু যখন আপনি প্রিপেয়ার করছেন, টেস্টের টেন্ডেন্সিটা কিন্তু তখনই চলে আসে যখন আপনি নিজ হাতে প্রিপেয়ার করেন। তো আশা করি নাজিয়া মনোয়ার বৃষ্টি আপনি অ্যান্সার পেয়ে গেছেন। আমি দেখছি অনেকেই আমাদের সাথে জয়েন করে ফেলেছেন ইতিমধ্যে। আমি একটু দেখছি, তাহরিমা তানজিম নামে একজন বলেছেন, হাই আপু। হ্যালো আপু তাহরিমা, কেমন আছেন আপনি? আমি চলে যাচ্ছি আমাদের টপিকে আবার। ফাস্টফুডের ব্যাড সাইডগুলো বলছিলাম। তো ইদানিং দেখা যাচ্ছে সবার মধ্যে কিন্তু ডেন্টাল ডিস্ট্রেসগুলো আমরা দেখতে পাই।
ডেন্টাল ডিস্ট্রেস বলতে দেখা যাচ্ছে ক্যাভিটি বা এই ধরনের প্রবলেমগুলো ছোট বাচ্চা থেকে শুরু করে সবার মধ্যেই কম বেশি আমরা দেখতে পাচ্ছি। এটার কারণটা হলো যখন আমরা ফাস্টফুড নিচ্ছি, সুগার, দেখা যাচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট নিচ্ছি, এই ধরনের খাবারগুলো যখন আমরা নিচ্ছি তখন এক ধরনের অ্যাসিড প্রডিউস হয়। এই অ্যাসিডটাই কিন্তু আমাদের ডেন্টাল ক্যারিয়াস বা ক্যাভিটির জন্য দায়ী। তো আরও যে বিষয়গুলো আছে, আমাদের ছোট ছোট বাচ্চাদের দেখা যাচ্ছে ইদানিং কিন্তু হেডেকের খুব সমস্যা দেখা যাচ্ছে, মাইগ্রেনের প্রবলেম দেখা যাচ্ছে। এটার রিজন কিন্তু আমরা জানি যে ফাস্টফুডে কিন্তু একটু বেশি মাত্রায় সল্ট ইউজ করা হয়, বিশেষ করে এমএসজি মানে যেটা বলছিলাম টেস্টিং সল্টটা ইউজ করার জন্য দেখা গেছে যে ক্যান্সার ও কিন্তু বেশি দেখা যাচ্ছে আমাদের মধ্যে। তো এই ধরনের জিনিসগুলো যখন আমরা অ্যাভয়েড করে বাসায় প্রিপেয়ার করব নর্মাল টেবিল সল্ট দিয়ে খাবারগুলো, তখন কিন্তু আমাদের হাতে সল্টের পরিমাণটা থাকে। তো এই জন্য কিন্তু একটা বাচ্চাকে যখন আপনি খাবারটা দিচ্ছেন প্রিপেয়ার করে একটা মা হিসেবে, তখন কিন্তু আপনার একটা ইনার স্যাটিসফ্যাকশন থাকবে যে কি কি দেওয়া হয়েছে এই খাবারটার মধ্যে, যেটা কিন্তু আমরা ফাস্টফুডে জানি না। যে তারা ফাস্টফুডে তারা টেস্টিং সল্ট ইউজ করছে, বিভিন্ন ধরনের সস ইউজ করছে, বিভিন্ন ধরনের সসেস ইউজ করছে, সবগুলোতেই কিন্তু প্রিজারভেটিভ এবং কেমিক্যালে ভরা। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে মাইগ্রেনের টেন্ডেন্সিটা বাড়ছে। আমি চলে যাচ্ছি আবার কিছু কোশ্চেনে। তাহরিমা কোশ্চেন করেছেন, আমিও জাস্ট ফিট ছিলাম, 1 মান্থে 9 কেজি কমিয়েছিলাম, মাশাল্লাহ, ভেরি গুড টু হিয়ার তাহরিমা, মোস্ট ওয়েলকাম। আবারও আসবেন, আমরা চাই সবসময় আপনাদের এরকম ফিডব্যাক আসুক এবং সবসময় আমরা আপনাদের পাশে আছি। জাস্টফিট হেলথ কেয়ার সেন্টারে ওয়েট লস প্রোগ্রামে ডক্টর, ডায়েটিশিয়ান, ফিজিওথেরাপিস্ট এবং থেরাপিস্ট আছি আপনাদের সাথে। এরপর আমি একটা কোশ্চেন নিতে যাচ্ছি। ডক্টর উম্মেহানি তপস্বী কোশ্চেন করেছেন, ভাতের পরিবর্তে কি ফাস্টফুড খাওয়া যাবে? কখনোই অল্টারনেটিভ ভাতের পরিবর্তে ফাস্টফুড না। ভাতের পরিবর্তে আপনি ওই সিরিয়ালের কিছু নিতে পারেন, যেমন আপনি ভাতের পরিবর্তে আটার তৈরি কিছু নিতে পারেন। কিন্তু ভাতের পরিবর্তে যদি আটার তৈরি বলতে আপনি এখন একটা হ্যামবার্গারকে বুঝান, এখন যদি বুঝান একটা চিজ বার্গার, এখন যদি বুঝান একটা পিৎজা, তাহলে কি ভাতের অল্টারনেটিভ হলো? এটাতে প্রচুর ক্যালোরি আপনি নিলেন। আসলে যখন আমরা এ ধরনের খাবারগুলো নিচ্ছি, প্রতিবারই যখন আমরা খাবার নিচ্ছি 187 থেকে 190 ক্যালোরির মতো পার ডে বেশি পরিমাণ ক্যালোরি নিচ্ছি। তো এই ক্যালোরিগুলো থেকেই কিন্তু আমরা যখন স্টোর হচ্ছে তখনই কিন্তু ওবেসিটিটা হচ্ছে। আর ওবেসিটি থেকে দেখা যাচ্ছে বিভিন্ন শারীরিক সমস্যা, ডায়াবেটিস থেকে শুরু করে কিডনির সমস্যা, আমাদের হার্ট অ্যাটাক, আমাদের একটু আগে বলছিলাম যে দাঁতের সমস্যা, এগুলো কিন্তু সবগুলো থেকে হচ্ছে। যখন আমরা ওভারওয়েট হয়েছি আমাদের রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা দিচ্ছে, ইভেন এখন কিন্তু বার্থ ডিফেক্টগুলোও দেখা যাচ্ছে। বার্থ ডিফেক্টের কথা বলতে মনে পড়ে গেল যে কোন জিনিসটা আসলে ফাস্টফুডের ক্ষতিকর দিক, যেটা আমাদের বার্থ ডিফেক্ট দেখা দিচ্ছে। তো ফ্যাথোলেট নামে এক ধরনের কেমিক্যাল প্রডিউস হয় যখন আমরা ফাস্টফুডগুলো প্রিপেয়ার করি। তো এইটা কিন্তু আমাদের বার্থ ডিফেক্ট করছে, তার কারণ আমাদের হরমোনাল যে একটা ফ্লো থাকে, আমাদের যে সেক্রেশনের একটা ব্যাপার থাকে হরমোন সেক্রেশনের, সেই জিনিসটাকে সে বাধা দেয়। এই বাধা দেওয়ার জন্যই কিন্তু দেখা যাচ্ছে আমাদের বার্থ ডিফেক্টগুলো হচ্ছে। উম্মেহানি, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কোশ্চেনের জন্য। আশা করছি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আমি চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। উম্মেহানি বলেছেন হোমমেড ফাস্টফুড, এটা নাম আপনি দিতে পারেন, খুব ভালো একটা নাম দিয়েছেন আপনি। হ্যাঁ, ফাস্টফুড কেন আমি বাসায় বানাতে পারবো না? আমি যদি বাসায় বানাতে পারি অবশ্যই সেটার নাম আপনি হোমমেড দিতে পারেন। আর সেটা থেকে বড় কথা হলো যে সেটা কতটা হেলদি সেটা কিন্তু আপনি প্রিপারেশনের সময়ই জেনে যাচ্ছেন, আর আপনার জন্য কতটুকু দরকারি, আপনার বাড়ির প্রতিটা মেম্বারের জন্য কতটুকু দরকারি তা কিন্তু আপনি প্রিপারেশনের সময়ই জেনে যাচ্ছেন, যেটা কিন্তু আপনি ফাস্টফুডের সময় জানছেন না। আমরা দেখা গেছে এই প্যান্ডেমিকে, আমি যেটা বলছিলাম যে অ্যান্ড্রয়েড ফোনের বদলেতে 1 ক্লিকের জন্য আমরা পেয়ে যাচ্ছি খাবার একদম বাড়ির গেটে, যার জন্য আমরা খুব সহজেই সেটা চাচ্ছি এবং পেয়ে যাচ্ছি। তো এই ধরনের খাবারগুলো দেখা গেছে ফ্যামিলি সবাই বসে হয়তো এনজয় করে খাচ্ছিও, হয়তো একটু একটু অলসতার বসেই কিন্তু আমরা জিনিসটা করছি। এটা না করে যদি সবাই হাতে হাত লাগিয়ে যদি একটা খাবার প্রিপেয়ার করি, তখন কিন্তু ফ্যামিলির মধ্যে একটা ইউনিটিও চলে আসে। তখন কিন্তু বোঝা যায় যে আমরা অন্যান্য সময় যে রান্না করে তার উপর দিয়ে কতটা লোড আমরা দিয়ে থাকি। এই যে সাপোর্টটা, এই সাপোর্টটার জন্য কিন্তু ওই ফ্যামিলি মেম্বার কিন্তু সবসময় চাইবে যে চলো সবাই যখন ফ্যামিলি গেট টুগেদারে যায় তখন সবাই বাহিরেই যাই, কারণ নিজের উপর এই লোডটা না নেওয়ার জন্যই সে এটা অ্যাভয়েড করে যায়। কিন্তু যখন আমরা সবাই মিলে তাকে সাপোর্ট করব, যখন সবাই মিলে তাকে খাবারের প্রিপারেশনে হেল্প করব, তখন কিন্তু এই জিনিসটা আর থাকবে না।
তখন সবাই বলা হবে যে ঠিক আছে, এখন তো আমরা সবাই হেলথ নিয়ে একটু কনসার্ন, আমাদের ইমিউনিটি সিস্টেমগুলো লো হয়ে যাবে যদি আমরা এই ধরনের খাবারগুলো খেতে থাকি। কারণ যে ধরনের তেল দিয়ে খাবারগুলো প্রডিউস করা হচ্ছে, যে ধরনের তেলটা ব্যবহার করা হচ্ছে খাবারগুলোতে, সেই খাবারগুলো কিন্তু আপনার জন্য হেলদি না। আমি বারবারই এটা আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি। চলে আসছি আবার কোশ্চেন সেকশনে। আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে কোশ্চেন করেছেন। ফাতিমা জামাল ম্যাম কোশ্চেন করেছেন, হোয়াট টাইপ অফ স্ন্যাক্স শুড বি টেকেন ইনস্টেড অফ ফাস্ট ফুড। ভেরি গুড কোশ্চেন। এটা হতেই পারে যখন আমরা ফ্যামিলিতে আছি, যখন আমাদের একটা স্ন্যাক টাইম চলে। আমি যদি বলি যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে যে খাবারগুলো আমাদের প্রবলেম তৈরি করে, আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের পরিবর্তে ইভিনিং স্ন্যাক্সে যদি আমি চেষ্টা করি 30 গ্রাম বাদাম নিতে, সেটা কিন্তু খুবই ভালো হবে। তার কারণ আমাদের যে কোলেস্টেরলগুলো আমাদের শরীরে উপকারী, সেটাকে বলে এইচডিএল। বাদাম কিন্তু সেই এইচডিএল লেভেলটাকে বাড়ায়, এবং আমাদের যে ক্ষতিকারক কোলেস্টেরল আছে সেটাকে এলডিএল বলে। এই ক্ষতিকারক কোলেস্টেরল এলডিএল লেভেলটা কিন্তু কমাতে থাকে। তো এই ধরনের ছোটোখাটো স্ন্যাক্স কিন্তু আমরা সহজেই সবাই মিলেই নিতে পারি। একটা বাচ্চা থেকে শুরু করে একদম এজেড পার্সন সবারই কিন্তু বাদামটা দরকার আছে। আর এটাতে যে পরিমাণ ফাইবার থাকে, যে পরিমাণ মিনারেলস এবং ভিটামিনসগুলো থাকে, সেটাতে কিন্তু অন্য কোনো এতে এত লোডেড পরিমাণে থাকে না। আমার মনে হয় ফাতিমা জামাল, আপনি পেয়ে গেছেন আপনার উত্তর। ছোট্ট একটা স্ন্যাক্সের কথা আমি বলে দিলাম যে বাদামটা আমরা নিতে পারি খুব সহজেই। আর আরও নিতে পারি আমরা যদি চাই, ফ্রুট স্যালাদও নিতে পারি কিন্তু আমাদের স্ন্যাক্স হিসেবে, যদি এর সাথে একটুখানি টপিংসে আমরা চিয়া সিড অর্থাৎ যদি তোকমাটা দিয়ে দিই হাফ টি স্পুনের মতো, তাহলে আরও ভালো। যদি আমরা দই নিতে পারি এটার সাথে, ফ্রুট স্যালাদের সাথে, খুব ভালো একটা খাবার হয়ে যায়, একদম কমপ্লিট ব্যালেন্স একটা খাবার হয়ে যায় এক বেলার জন্য। ফ্যামিলির সবার জন্য এরকম হেলদি খাবার আমরা স্ন্যাক্স হিসেবে নিতেই পারি। চলে আসছি পরবর্তী প্রশ্নে। তাহরিমা তানজিম প্রশ্ন করেছেন, বাট বেবি কনসিভ করার পর আরও 20 কেজি বেড়ে গেছে। সো কি এটা সবারই বাড়ার কথা, একটা সার্টেন ওয়েট ওই সময় গেইন করারই কথা। এটা এই সময় একটা এক্সপেক্টেড ওয়েট গেইনের একটা ব্যাপার আছে। তো এটা করতেই হবে। আর এর জন্য আমার করণীয় কি? আচ্ছা, এখন 6 মাস রানিং। আচ্ছা তাহরিমা, আপনি যেহেতু এখনও ব্রেস্টফিড করছেন বেবিকে, বেটার হলো আপনি 1 বছর পর্যন্ত বেবিকে ব্রেস্টফিড করান এবং ওয়েট লুজের চেষ্টা আপাতত করবেন না। 1 বছর পরে আপনি জাস্ট ফিট হেলথ কেয়ার সেন্টারে অবশ্যই কন্ট্যাক্ট করেন, চলে আসেন, আমরা এখানে আপনার ওয়েট ম্যানেজমেন্ট করব। আর পাশাপাশি যে জিনিসটা বলবো, প্রতিবার ব্রেস্টফিড করার আগে 10 মিনিট হলেও আগে 1 গ্লাস করে পানি খেয়ে নেবেন, আপনার ব্রেস্ট মিল্কের ফ্লো ভালো পাবে বেবি। আর যেহেতু এখন 6 মাস চলে, অনলি আপনি উইনিং খাবারগুলো স্টার্ট করার সময় চলে আসছে। তো চেষ্টা করবেন ঘরে তৈরি খাবারগুলো বাচ্চাকে অভ্যস্ত করার জন্য। স্পেশালি আপনি শুরু করবেন বাচ্চাকে পানি দিয়ে, পানিটা ড্রপ ওয়াইজ ওকে ড্রপার দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন। প্রথমে 1 টিস্পুন করে দেওয়ার চেষ্টা করেন, সেটা ড্রপারে দিয়ে একদম ড্রপ ওয়াইজ 1 ড্রপ 2 ড্রপ করে। তারপর সেটা মানে সেটা যখন চিউ করবে, তখন ওই তালুটার সাথে যখন জিহ্বাটা লাগবে, সেখান থেকে কিন্তু দেখা গেছে যে তার খাবারের টেন্ডেন্সিটা বাড়তে থাকবে। এক ধরনের স্যালাইভা ক্রিয়েট হয়, সেই স্যালাইভা থেকে কিন্তু সে অন্য খাবারের প্রতি ইন্টারেস্টেড হবে। আপনি চালটা গুঁড়ো করে সেটা পানি, একটু বেশি পরিমাণ পানি দিয়ে, যেহেতু সে এতদিন ব্রেস্টফিড করছে, তো ব্রেস্টফিড করার সাথে সাথে সে কিন্তু ওই লিকুইড টাইপের খাবারে অভ্যস্ত হয়ে গেছে অলরেডি। লিকুইড টাইপ খাবারটা তার জন্য ইজি হবে ফার্স্টে নিতে। তো ফার্স্টে যখন বেবিটা যখন বর্ন হয়, তখন কিন্তু তার স্টমাকটা এরকম থাকে, মানে একদম খুব ছোট পরিমাণে থাকে। তো তাকে কোনো মতেই জোর করে, মানে আমাদের একটা অভ্যাস আছে তো গালটা ধরে একবারে চেপে খাওয়ানো, সেটা করবেন না। চেষ্টা করবেন যতটুকু সম্ভব, ওর যতটুকু লাগে ও নিজেই নিয়ে নেবে, এর বেশি তাকে জোর করে খাওয়াবেন না, এটাতে কিন্তু বাচ্চা পিকিউ হয়ে যায়। তো বলছিলাম চালের গুঁড়ো করে একদম ওয়াটারি ফর্মে শুধু পানি দিয়ে বয়েল করে তাকে খাওয়ানোর চেষ্টা করেন। এরপর প্রথমেই চিনি বা লবণ কিছু অ্যাড করবেন না, কারণ যেহেতু ব্রেস্ট মিল্কের মাধ্যমে সে অন্যান্য মিনারেলসগুলো পেয়ে যাচ্ছে, তো ফার্স্টেই তাকে অন্য মিনারেলস বা ভিটামিনগুলো অ্যাড করে তাকে কোনো খাবার দেওয়ার দরকার নেই। প্রথমে তাকে একটু কার্বস বেস, যেটা কিন্তু ইজি ডাইজেস্ট হয় এমন খাবারগুলো দিতে হবে। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নাজিয়া মনোয়ার বৃষ্টি কোশ্চেন করেছেন, ক্যান আই ইট নুডলস ইনস্টেড অফ রাইস ইন লাঞ্চ? হ্যাঁ, আপনি খেতেই পারেন নুডলস, কিন্তু নুডলসের সাথে যে টেস্টিং সল্টটা দিচ্ছে প্যাকেটে করা যে থাকে, সেইটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। ভাতের অল্টারনেটিভ আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে সিরিয়াল, যে কোনো সিরিয়াল নিতে হবে, সেটা ওটসও হতে পারে, সেটা আমি যে কোনো ধরনের ডালের যে বেসন বলে সেটাও নিতে পারি।
কিন্তু এটা হলো বিষয় হলো যে আপনি কোনটা প্রেফার করছেন। আপনি যদি ভাতটা না খেতে চান, আপনি নুডলসও নিতে পারেন, আপনি পাস্তা নিতে পারেন। তো এটা বিষয়টা হলো যে অল্টারনেটিভ, আপনি ভাতের পরিবর্তে নিতেই পারেন, কিন্তু যে টেস্টিং সল্টটা ইউজ করছেন সেটা ইউজ করবেন না। আশা করি নাজিয়া আপনার উত্তর আপনি পেয়ে গেছেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি তাহরিমা আরেকটা কোশ্চেন করেছেন, বেবি এখনো হয় নাই। ও আই সি, সরি ভেরি মাচ তাহরিমা, আপনি আগের কোশ্চেনে বলেছিলেন নাও 6 মান্থ। আমি এটা মনে করেছিলাম যে আপনি বেবি 6 মান্থ হয়ে যাওয়ার পরে। আচ্ছা, কারণ আপনি ফার্স্টে বলেছিলেন কনসিভ করার পর 20 কেজি ওয়েট গেইন হয়েছে, এরপর নাও 6 মান্থ রানিং। এটাতে হয়তো আমার একটু ধরতে ভুল হয়ে গেছে, ভেরি সরি তাহরিমা। ঠিক আছে, ভেরি গুড। আপনি একটা জিনিস যেটা করবেন, আপনি এখন ওয়েট লুজের কোনো প্ল্যান আপনি করবেন না। আপনার এখন ওয়েট যদি গেইন হয় হবে, এটা পরবর্তীতে আপনি যখন ডেলিভারি হয়ে যাবে তখন অবশ্যই আমরা সেটা আপনাকে ম্যানেজমেন্ট জানিয়ে দেব। আর আপনি অবশ্যই জাস্ট ফিট হেলথ কেয়ার সেন্টারে আসবেন আমাদের ওয়েট লস প্রোগ্রামে। এখানে আমরা একটা টিমের মাধ্যমে ওয়েটটা লুজ করে থাকি। ডক্টর আপনাকে অ্যানালাইসিস করবেন, দেন ডায়েটিশিয়ান হিসেবে আমি এখানে আপনাকে গাইডলাইন দিব, ডায়েট প্ল্যানটা দিব। ফিজিওথেরাপিস্ট আছেন, থেরাপিস্ট আছেন, সবাই মিলে আপনার যে যেটা দরকার, যেখানে কতটুকু দরকার, কতটুকু ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার, আপনার ফিজিক্যাল কন্ডিশন অনুযায়ী আমরা সেভাবে আপনাকে দিয়ে থাকবো। কারণ আমি একটু আগে আপনাকে বলছিলাম যে আপনি যদি 6 মান্থের বেবি থেকে থাকে, কারণ আপনি 6 মান্থ রানিং লিখেছিলেন, আমি ওটা ধরেছি যে আপনার ডেলিভারির পর 6 মান্থ হয়ে গেছে। আমার মনে হয় তাহিমা আপনার প্রশ্ন আপনি পেয়ে গেছেন, উত্তর আপনি পেয়ে গেছেন। চলে আসছি আমাদের পরবর্তী যে সেশনটায় আমরা ছিলাম সেই বিষয়ে আবার চলে যাচ্ছি। তো আমি বলছিলাম যে বিভিন্ন রিস্ক ফ্যাক্টরগুলো বাড়তে থাকে, তার মধ্যে আমি বলছিলাম বার্থ ডিফেক্টের কথা, আমি বলছিলাম কোলেস্টেরল লেভেল বাড়ার কথা, আমি বলছিলাম যে ডায়াবেটিস বেড়ে যাওয়ার ব্যাপারগুলো। কারণ ইনসুলিন কিন্তু খুব বেশি স্পাইক হয় যখন আমরা সুগার কন্টেনিং খাবারগুলো নিই, সরাসরি সেটা ব্লাডে চলে যায়, তো তখন কিন্তু ইনসুলিন খুব বেশি স্পাইক করে। তো এখান থেকেই কিন্তু আমাদের দেখা গেছে যে ডেন্টাল ক্যাভিটির কথা বলছিলাম, তারপর আরও বলছিলাম ডায়াবেটিসের টেন্ডেন্সি বাড়ছে দিনকে দিন। আর আর সবচেয়ে বড় বিষয় হলো যে ইয়াংস্টারদের দিকে খেয়াল করলে, যেটা বলছিলাম যে তাদের ফাস্টফুড ছাড়া চলেই না, তো একনি কিন্তু একনি যে জিনিসটা সেটা কিন্তু তাদের জন্য একটা বড় প্রবলেম। এটা মোটামুটি তাদের একটা রেগুলার, আমরা খেয়াল করলে দেখতে পাই তাদের স্কিনে একনির প্রবলেম থাকে। এটার কারণে কিন্তু কার্বোহাইড্রেট। তো আর সবচেয়ে বড় বিষয় হলো যে গ্রিজিনেস, যেটা বলছিলাম যে যখন হাত দিচ্ছি আমরা খাবারটাতে একটা তেলের ভাব আমরা হাতে পাচ্ছি। তো এই ধরনের খাবার খাওয়ার পরেও কিন্তু ফলেই কিন্তু আমাদের একনিটা হচ্ছে। আমাদের জাসপিট হেলথ কেয়ার সেন্টারে কিন্তু বিউটি সেকশনও আছে, তো আপনি সেখানে আপনার একনি ট্রিটমেন্টটা খুব সহজেই নিতে পারেন। তো ইয়াংস্টার আপনারাও অবশ্যই চলে আসবেন আমাদের জাসপিট হেলথ কেয়ার সেন্টারে। আমি আবার একটা কোশ্চেনে চলে যাচ্ছি, তাহরিমা তানজিম, বেবি এখনো হয় না। আচ্ছা, এটা আপনি আগেও বলেছেন, ভেরি গুড, আমি অ্যান্সার দিয়ে দিয়েছি মনে হয়। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের টপিকে আবার। আমাদের যে জিনিসটা আমরা দেখতে পারি যে বেশি লবণ থাকার জন্য কিন্তু একটা ফোলা ভাব চলে আসে, তার কারণ কি, লবণের কাজ হলো, সোডিয়ামের কাজই হলো পানি ধরে রাখা। তো পানি ধরে রাখতে রাখতে যে জিনিসটা দেখা যায় সেটা হলো যে ফ্ল্যাপিনেস একটা চলে আসে, একটা ফোলা ফোলা ভাব চলে আসে। হ্যাঁ, তো এইটা থেকেই কিন্তু আমাদের শরীরটা একটু হয়ে যায়, যেটা আমি বলছিলাম যে ব্লাড প্রেশারটা বেড়ে যায়। আরও বেশি বিষয় হলো যে ফাইবার যেহেতু একদম থাকে না বললেই চলে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সুগারটা কন্টেন্ট ব্লাডে বাড়তেই থাকে। আর আমরা দেখতে পাই যে ওবেসিটির যে রিজনগুলো আমি বলছিলাম তার মধ্যে একটা রিজন ফাস্টফুড। তো ফাস্টফুডটা যখন আমি অ্যাভয়েড করতে পারবো, বিশেষ করে বাহির থেকে আনাটা, আমি যেটা আমাদের একজন বলছিলেন যে ভিউয়ার বলছিলেন যে হোমমেড ফাস্টফুড, হ্যাঁ, হোমমেড ফাস্টফুড যদি আমরা প্রিপেয়ার করতে পারি তাহলে কিন্তু আমরা হেলদি একটা লাইফস্টাইল মেনটেন করতে পারবো। ভিউয়ার, আমি আপনাদের সাথে আরও কিছুক্ষণ সময় আছি, আশা করছি আপনাদের এই সেশনটা অনেক ইনফরমেশন আপনারা পেয়েছেন। আর নিজেদের প্রয়োজনীয় প্রশ্ন যখনই আপনারা করবেন তখন আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আরও পেয়ে যাবেন। আশা করছি পরবর্তী সেশনগুলোতে আপনারা আরও বেশি বেশি পরিমাণে আমাদের সাথে থাকবেন। সবাইকে বলবেন যে আমরা জাসপিট হেলথ কেয়ার সেন্টারে ওয়েট লস প্রোগ্রামে ডক্টর, ডায়েটিশিয়ান, ফিজিওথেরাপিস্ট এবং থেরাপিস্ট কিভাবে ওয়েটটা ম্যানেজ করছি এই ওয়েট লস প্রোগ্রামে, আর আমরা কেন এনকারেজ করছি বাসায় তৈরি খাবারগুলোকে, সেটা আমরা এখানে আপনাদেরকে অবশ্যই কাউন্সেলিংয়ের মাধ্যমে বলে দিই। আমি আরেকটা লাস্ট কোশ্চেন নিতে যাচ্ছি। নাজিয়া মনোয়ার বৃষ্টি কোশ্চেন করেছেন, what about beverages, should we ever to Pepsi, Coke? Oh my god, Nazi, you are so dear.
এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব বেশি পরিমাণ ক্যালোরি লোডেড থাকে এবং সিম্পল কার্বোনেটেড ওয়াটার, এটা কিন্তু আমাদের ক্যান্সারের টেন্ডেন্সি বাড়তে থাকে। তো আমার মনে হয় নাজিয়া, আপনি যখন শুনবেন যে আপনার ক্যান্সারের টেন্ডেন্সি বেড়ে গেছে পেপসি কোক বা এই ধরনের জিনিসে, আর আপনারা এখন দেখতে পারবেন যে যে জিনিসটা ক্লিন করে ডার্টি, বিশেষ করে কোনো ডার্টি প্লেসে যদি আপনি কোক ঢেলে দেখেন, ওখানে কিন্তু সে রিয়াকশনের জন্য, কেমিক্যাল রিয়াকশনের জন্য সে জায়গাটাই আপনি সাদা হয়ে যাবে। তো আপনার যেখানে গুড কিছু মাইক্রোবস দরকার ইন্টেস্টাইনে, সেই জায়গাটায় যদি সে ওয়াশ করে ফেলে ওই মাইক্রোবস সহ, সেটা কি আপনার জন্য হেলদি হবে নাজিয়া? ডেফিনেটলি না। তো যেটাই চুজ করবেন একটু ওয়াইজলি চুজ করবেন। আর সবচেয়ে বড় কথা, আমরা বারবার এনকারেজ করছি আপনাদের হোমমেড খাবারে, কারণ হোমমেড খাবারগুলো যেমন সেফটি তেমনি ফ্যামিলির সবার জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। আর আমাদের প্রতিদিন যে পরিমাণ চিনি দরকার হয়, 7 থেকে 9 চা চামচ চিনি আমরা যদি প্রতিদিন নিয়ে থাকি সিম্পল সুগার হিসেবে, সিম্পল কার্ব হিসেবে, সেটা কিন্তু যথেষ্ট। এবং তেলের পরিমাণটা আমি আপনাদের বলে দিতে চাই, একজন অ্যাডাল্ট বা অ্যাডাল্ট পার্সনের জন্য 5 থেকে 6 চা চামচ তেলই যথেষ্ট রান্নার জন্য। এরপর যে জিনিসটা আমি বলতে চাই, আপনারা কোন ধরনের তেল ইউজ করবেন, তেলের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যদি কোনো বাড়িতে কার্ডিয়াক কোনো পেশেন্ট থাকে তাদের ক্ষেত্রে চেষ্টা করবেন ক্যানোলা বা সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করতে। আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, তেলটা কখনোই বার্ন করবেন না। আমাদের কিন্তু একটা অভ্যাস আছে, তেলটা আমরা ওভারহিট করার পর সেখানে আমরা পেঁয়াজ, সেখানে সবজি, সেখানে সেই মাছটা সব কিছু দিচ্ছি। তো এইতে কি হয়, তেলটা ডিনেচার হয়ে যায়। আমরা যে কারণে নিচ্ছি তেলটা, যে পরিমাণ ওখানে ফর্টিফাইড ভিটামিন মিনারেলসের কথা লেখা আছে সেটা কিন্তু আপনি পাবেন না। তারপর যে জিনিসটা হবে, ট্রান্সফ্যাট প্রডিউস হয়ে যাবে। ট্রান্সফ্যাটের কথাটা একটুখানি বলি, আমরা ঘরে তৈরি খাবার যখন আমরা করছি, যেহেতু সেটা ইনস্ট্যান্ট আমরা খেয়ে ফেলছি, ওখানে কিন্তু ফ্যাটটা কম প্রডিউস হয়। কিন্তু যখন আমরা প্রসেসড খাবারগুলো নিচ্ছি বাহির থেকে, ফাস্ট ফুডগুলো নিচ্ছি, যেমন আমরা খুব পছন্দ করি ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু বলা হয় সিগারেটের সমান ট্রান্সফ্যাটে ভরা। আর পিৎজা যে ডো যখন করা হচ্ছে, পিৎজা ডো প্রিপেয়ার করার সময় যখন আমরা রেখে দিচ্ছি একটা টাইম, ফাস্টফুডে বিশেষ করে, আমরা তো বাসায় করলে সেটা তো সাথে সাথেই করে ফেলছি, কিন্তু তারা যখন সেটা রাখছে মোল্ড করার জন্য, মোল্ডটা যখন প্রিপেয়ার করছে, তখন কিন্তু সেখানে ট্রান্সফ্যাট প্রডিউস হচ্ছে। বিভিন্ন ধরনের পেস্ট্রি আমরা পাই, পেস্ট্রি তৈরি করার সময় কিন্তু ট্রান্সফ্যাটটা প্রডিউস হয়। তো ট্রান্সফ্যাটের কিন্তু আমাদের কোনো মাত্রায়, একদম 0% আমাদের বডিতে কোনো ভালো ইফেক্ট নাই। তো আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব এই ধরনের খাবারগুলো এড়িয়ে চলার জন্য। আমি লাস্ট কোশ্চেনটা নিতে যাচ্ছি। আপু, আমি 10 কেজি ওয়েট কমাতে চাই, বললে কল হয়। আপু, আমি 10 কেজি ওয়েট কমাতে চাই। আচ্ছা, তামান্না আহমেদ প্রশ্ন করেছেন, উনি 10 কেজি ওজন কমাতে চাচ্ছেন। তামান্না, আপনি চলে আসুন জাস্টফিট হেলথ কেয়ার সেন্টারে। এখানে আমরা ওয়েট লুজ প্রোগ্রামের জন্য আছি ডক্টর, ডায়েটিশিয়ান, ফিজিওথেরাপিস্ট এবং থেরাপিস্ট। আপনার ওয়েট লুজ প্রোগ্রাম আমরা করে দেবো এবং সেখানে ফিজিওথেরাপিস্ট আপনার কতটুকু বডি মুভমেন্ট দরকার, সেখানে আপনার বডি অ্যানালাইসিসের মাধ্যমে আপনার ফ্যাট কতটুকু কন্টেন্ট আছে, আপনার বিএমআর রেট থেকে শুরু করে বিএমআই কতটুকু আছে, সব কিছু মেজার করার পরে আমরা ডিসাইড করব আপনাকে কোনটা কতটুকু দেওয়া হবে, যেমন হিট ব্ল্যাঙ্কেট বা অ্যারোমাভিটা থেরাপি, বডি ফার্মিং, টামিটা, কোনটা কতটুকু পাবেন কোন কোন জায়গায়, সেটা সিলেকশন করে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এবং সেই অনুযায়ী আমরা প্রতি মাসে 5 কেজির মতো ওয়েট আমরা লুজ করে থাকি, যেটা আমাদের হেলথ WHO অর্গানাইজেশন অনুযায়ী, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী অ্যাপ্রুভ যে এটা হেলদি। 5 কেজি পর্যন্ত 1 মাসে লুজ করা, এটা খুবই স্বাস্থ্যকর ভাবেই লুজ করা হয় আর কি। তো আশা করছি তামান্না, আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। ভিউয়ার, আমি আপনাদের সাথে আছি মাহবুবা সিদ্দিকী, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি আমাদের সেশন শেষ করতে যাব। আপনারা যারা মিস করে ফেলেছেন এই সেশন, তারা আমাদের ফেসবুক পেজে কোশ্চেন করবেন, যদি কিছু জানার থাকে আমরা অবশ্যই অ্যান্সার দিব। আর নেক্সট সেশন দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এবং সাদর আমন্ত্রণ। পরবর্তী সেশনে যেটা থাকবে এটা আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা, ফাল্গুন মাস উপলক্ষে আমাদের চলছে অনেক অনেক ডিসকাউন্ট, তো সেইগুলো দেখার জন্য আপনারা ফেসবুক পেজে অবশ্যই চোখ রাখবেন।
আর সবাই ভালো থাকবেন। আশা করি নেক্সট সেশন পর্যন্ত আপনারা সবাই আনন্দে থাকবেন এবং সবাই ফ্যামিলির সাথে কন্ট্যাক্টেড থাকবেন। সবাই সবার হেলথ নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করতে থাকবেন। লাস্ট আমি একটা কোশ্চেন নিতে যাচ্ছি। তামান্না আহমেদ, আপনি বলেছেন আপু আপনাদের অ্যাড্রেসটা যদি বলতেন। আমাদের অ্যাড্রেসটা খুবই সহজ তামান্না, আপনি খেয়াল করলে দেখবেন। আমাদের এই বিল্ডিংটার নাম খান এবিসি ট্রেডপ্লেক্স, যেটা কিনা আগে আপনারা যেটা রাইফেল স্কোয়ার বলতেন, রাইফেল স্কোয়ারের একটা বিল্ডিং পরেই আমাদের বিল্ডিংটা। আপনি এদিকে আসলেই টের পাবেন। এটা হলো ধানমন্ডি 2-এ। চলে আসবেন আমাদের জাস্টফিট হেলথ কেয়ার সেন্টারে। আমাদের এখানে ওয়েট লস প্রোগ্রামে আমরা ডক্টর, ডায়েটিশিয়ান, থেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্ট আছি আপনাদের সাথে। আর আজকের মতো আমি মাহবুবা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আল্লাহ হাফেজ।